প্রায় ২৭ লাখ বেকারের মধ্যে তরুণের সংখ্যায় ৮০%। ১৫ থেকে ২৯ বছর বয়সে এই তরুণদেরই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি ধরা হয়। কর্মসংস্থানের চিত্রকে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বড় উদ্বেগ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা বৃদ্ধির মাধ্যমে এই উদ্বেগ ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব। রংপুরের আতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন ২০১৬ সালে। অবশ্য তার চাকরির চেষ্টা শুরু স্নাতক পাশের পর থেকেই। ২.৫ বছরে বেশ কয়েকটি ভাইভাও দিয়েছেন, কিন্তু মিলেনি চাকরি। প্রিপারেশন নেওয়ার ২-৩ বছর হয়ে গেছে, কিন্তু কয়েকটা ভাইভা দেওয়া আছে, যেগুলো রেজাল্টের অপেক্ষায় আছি আর কি। আমি এখন বর্তমান বাজার চাকরির বাজারটা খুব প্রতিযোগিতাপূর্ণ। এদিকে বছরখানেক ধরে চাকরির জন্য দৌড়ঝাঁপ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সুমন শাহরিয়ার আর ফার্মেসি বিভাগের মোহনা। আতিক, সুমন ও মোহনার মতো দেশে এখন উচ্চশিক্ষা নিয়েও বেকার রয়েছেন প্রায় ১০ লাখ। মেধা ছাড়া কোথাও আপনার চাকরি হবে না, কিন্তু তার সাথে আপনার একটা ব্যাকআপ লাগে। মামা চাচা কিংবা ওরা থাকলে আর কি, যে সহজে আর কি চাকরিটা হয়ে যায়। আমরা যারা ফ্রেশার নতুন আসছি, কিন্তু আমাদের কমপ্লিট করা লাগে এখান থেকে ৩ বছর বা 2 বছর, 4 বছর, 5 বছর ধরে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে। সরকারি হিসেবে কেউ সপ্তাহে মাত্র ১ ঘন্টা কাজ করলেই তাকে কর্মজীবী ধরা হয়। সেই অনুযায়ী দেশে এখন ৬,৩৫,০০,০০০ শ্রমশক্তির মধ্যে বেকারের সংখ্যা ৪.২ ভাগ বা ২৬.৫ লাখের বেশি। আর ২০১৩ সালে বেকারের সংখ্যা ছিল ২৫,৮৭,০০০। এটা অবশ্যই একটা দুশ্চিন্তার কারণ যে এখনও যুবকদেরকে বাংলাদেশে পর্যাপ্ত কর্মসংস্থান করা যাচ্ছে না। যদিও সামগ্রিকভাবে আমাদের বেকারত্ব সংখ্যাতত্ত্বের দিক থেকে ৪%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে মোট বেকারের মধ্যে প্রায় ২১ লাখ বা ৮০ ভাগই যুবক। এর মধ্যে আবার ৯৬ ভাগ কোনো না কোনো পর্যায়ের শিক্ষিত এবং ১৩ ভাগ উচ্চশিক্ষিত। প্রাইভেট সেক্টর শিল্প, বাণিজ্য, আর্থিক খাতে প্রচুর ইনভেস্টমেন্ট করছে এবং প্রচুর কর্মসৃষ্টি হচ্ছে, তাদের প্রচুর চাহিদা আছে। ওখানেই কিন্তু এই নতুন প্রজন্মের অনেকের চাকরি ব্যবস্থা আছে। আবার দেশে ৪,৫৫,০০,০০০ মানুষ কর্মক্ষম হলেও তারা কোনো কর্মনিয়োজিত নেই, যা দেশের মোট জনসংখ্যার ২৫ ভাগের বেশি। দেশে বিপুল পরিমাণে শিক্ষিত বেকার থাকলেও অনেক ক্ষেত্রে প্রকৃত দক্ষ জনবল খুঁজে পান না শিল্প মালিকেরা। তাই শ্রমবাজারের চাহিদা এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে মিল রেখে দক্ষ জনশক্তি তৈরির পরামর্শ বিশ্লেষকদের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য, সিনিয়র সচিব, সাধারণ অর্থনীতি বিভাগ ডক্টর শামসুল আলম এবং বিআইডিসির মহাপরিচালক জনাব KAS মুর্শিদ। ডক্টর শামসুল আলম, এই যে ২৬ লাখ বা ৭৭,০০০ বা আরেক হিসাবে ২৭ লাখ বেকার, সেই ২৭ লাখ বেকারের কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারের কোনো কিছু করার রয়েছে কিনা, নাকি এই ২৭ লাখ বেকার নতুন যারা পড়াশোনা করে আসবেন তারা আবার এখানে যুক্ত হবেন, এদের মধ্যে থেকে কেউ চাকরিতে যাবে, এই ৩০-৪০ লাখ বেকার নিয়েই আমাদের অর্থনীতি এগিয়ে যাবে? এ ব্যাপারে সরকারের পরিকল্পনা আসলে কি? ডক্টর শামসুল আলম। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যুব সমাজের মূল চাওয়া চাকরি অথবা কর্মসংস্থান। আমাদের পরিকল্পনার মূল লক্ষ্য ছিল ২০০৯ সন থেকে উচ্চ প্রবৃদ্ধি মানে প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান জড়িত। আমাদের লক্ষ্য ছিল বৎসরে কম করে হলেও ২৫ থেকে ২৬ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা। আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা কালে অর্থাৎ ১১ থেকে ১৫ আমরা ১,৪০,০০,০০০ কর্মসংস্থান হয়েছে। কিন্তু তো কর্মসংস্থানের দিক থেকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য ছিল উচ্চতর প্রবৃদ্ধি এবং তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এবং দারিদ্র বিলোপের জন্যে, দারিদ্র উৎখাতের জন্যে কর্মসংস্থান ছাড়া তেমন কোনো বিকল্প নেই। কাজেই কর্মসংস্থান আমাদের এই পরিকল্পিত অর্থনীতির মূল লক্ষ্য। সেটা ২০০৯ সাল থেকে আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে পরিকল্পনা মাফিক কৌশল নিয়েছি এবং নিচ্ছি। তবে একথাও সত্য, একটি তথ্য বলা হলো একটু পূর্বেই, ২৫% বেকার, কথাটি সত্য নয়। অর্ধ বেকারত্ব আর পূর্ণ বেকারত্ব মিলে হয়তো ২২% বা ২৩%। অর্ধ বেকারত্ব মানে কাজ করছেন, হয়তো পুরোপুরি সময়টা কাজে ব্যয় করছেন না, অথবা পুরো আয় একজন যেটা চাচ্ছে একজন সেটি হয়তো সে পরিমাণ কাজ করতে পারছেন কিন্তু কাজে আছেন। আর বেকারত্বের মধ্যে উচ্চশিক্ষিতের বেকারত্ব বেশি দেখানো হয়। তার কারণ হলো উচ্চশিক্ষিতা তার
যোগ্য চাকরি না পেলে সেটাকে খুব কর্মসংস্থান দেখান না। অথচ দেখা যাবে তারা বিভিন্ন সেবা খাতে বা অনলাইন ব্যবসায় আছেন বা কোচিংয়ে আছেন বা নিজেরা প্রাইভেট পড়াচ্ছেন বা কোনো বার্গার শপ খুলে বন্ধুরা মিলে কাজ করছেন কিংবা অনলাইনে বাসায় সাপ্লাই বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ্লাই দিচ্ছেন। তো এগুলোকে কিন্তু কর্মসংস্থান হিসাবে দেখানো হয় না। মূলত উচ্চশিক্ষিত বেকারদের যেটা দরকার বা যেটা হচ্ছে না আশানুযায়ী সেটি হচ্ছে যে তাদের কাঙ্ক্ষিত জবগুলো তারা পাচ্ছে না। সেই কাঙ্ক্ষিত হলো শিল্প কারখানায় চাকরি, সেই কাঙ্ক্ষিত চাকরি হলো সরকারি চাকরি। তো সেগুলো খুব আনুষ্ঠানিক এবং এক্ষেত্রে বিশেষভাবে প্রশিক্ষিত না হলে শিল্প কারখানায় চাকরি পাওয়া দুরূহ। আজকালকার দিনে শুধু MA BA পাশ করে চাকরি পাওয়াটা দুষ্কর। তো সে কারণেই আমরা মনে করি এবং আগামী পরিকল্পনাতে আমরা এটা প্রতিফলন ঘটাবো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, যেখানে সর্বোচ্চ কর্মসংস্থান সৃষ্টি থাকবে আমাদের লক্ষ্য এবং তার জন্য বিভিন্ন কৌশল আমরা গ্রহণ করব এবং আশা করি আমরা 1,50,00,000 কর্মসংস্থানের লক্ষ্য স্থির করব আগামী 5 বছরে। সেগুলি কোন খাতে হতে পারে? মানে 1,50,00,000 কর্মসংস্থান তৈরি, মানে কর্মের সুযোগ তৈরি করা তো আসলে এত সহজ নয়। সেগুলি কোন খাতে করার ব্যাপারে এটা সাধারণ একটা সিদ্ধান্ত হয়েছে কিনা? সাধারণ সিদ্ধান্ত হলো আমরা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব, যেখানে 10 থেকে 12 লক্ষ প্রশিক্ষিত জনবল আমরা পাঠাতে চেষ্টা করব প্রত্যেক বছর। আর যেটি হবে সরকারি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সরকার বিস্তৃত হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বহুমুখী হয়েছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে, শিল্পায়ন হচ্ছে, সেবা খাতের বিকাশ হচ্ছে। এই সবগুলো মিলিয়ে কর্মসংস্থান তৈরি হবে এবং স্বনিয়োজিত কর্মসংস্থানের জন্য আমরা পরিবেশ সৃষ্টি করব। ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করা হবে উৎসাহী যুবকদের জন্য। ডক্টর শামসুল আলম, আপনাকে ধন্যবাদ। জনাব KS মুর্শিদ আছেন আমাদের সঙ্গে। জনাব KS মুর্শিদ, আপনার কাছে কি মনে হচ্ছে সরকার তার এবার ইশতেহারেও সে কর্মসংস্থানের ব্যাপারে গুরুত্ব দিয়েছে, নানা রকম তরুণদের উন্নয়নের জন্য নানা উদ্যোগ কথা বলেছে, কিন্তু সরকারের পক্ষে কি আসলে 1.5 কোটি কর্মসংস্থান আগামী কয়েক বছরে করা সম্ভব বলে আপনি মনে করেন? করলে সেটি কিভাবে হওয়া উচিত বলে আপনার মত? আসলে কর্মসংস্থান তো তৈরি হয় অর্থনীতিতে এবং সেখানে একটা সহায়ক ভূমিকা পালন করে সরকার, এবং তার যার মানে হচ্ছে ইনেবলিং কন্ডিশনস গুলো তৈরি করে। কারণ আমরা জানি যে আসলে কর্মসংস্থান তৈরি কিভাবে হয়। একটা হয় আমার বিনিয়োগ বাড়তে হবে, আরেকটা হয় আমার প্রযুক্তিটা কি, আর তারপরে হচ্ছে যে আমার যে দক্ষতা, আমার যে শিক্ষা, আমার যে স্বাস্থ্য, এগুলো সবগুলোরই কিন্তু একটা কন্ট্রিবিউশন আছে। তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক কিছু বিষয়, যেমন ধরুন ওই যে একটা ছাত্রী একজন বলল যে যোগ্যতা প্রয়োজন হয়, তারপরেও কিছু ব্যাকআপ লাগে, চাচা মামাও লাগে। কাজেই আসলে বিষয়টা খুব জটিল। কাজে একদিকে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের যে প্রবৃদ্ধি শুধু হলেই যে কর্মসংস্থান হবে সেটা কিন্তু নয়। আমরা ভারতে যেটা দেখি, ওখানে কিন্তু প্রবৃদ্ধি 7-7.5% আমরা দেখি প্রতি বছরে, কিন্তু ওখানে একটা কর্মসংস্থান নিয়ে একটা একটা যানজট তৈরি হয়ে গেছে। সে কথা বেশি দূর না গেলেও একটু অন্তত বলা যায় যে আসলে উন্নয়নের যে রূপ এবং ধারা দুটোই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কাজে গতিটা ইম্পর্টেন্ট, 7% হলো 8% হলো। তারপরে দেখতে হবে যে উন্নয়নটা আসলে কতটা বিস্তৃত, কতটা সমতার ভিত্তিতে হচ্ছে। তার মানে যদি ব্রড বেসড গ্রোথ হয়, যদি আপনি কৃষিকে, আমার গ্রামীণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে পারেন, যদি যারা ছোট ছোট ব্যবসায়ী তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারেন, তাহলে একদিকে আপনার কর্মসংস্থানও হবে, অন্যদিকে এটা মধ্যে একটা সমতাও আমরা দেখতে পাবো। তো কাজেই এভাবে আমার মনে হয় চিন্তাটা করা প্রয়োজন। উই ওয়ার লাকি, আমরা বাংলাদেশে উই ওয়ার লাকি যে আমাদের কিন্তু এগুলোই হয়েছে। আমরা যদি অতীত 10-20 বছর দেখি, আমাদের যে গ্রোথ যেটা হয়েছে সেটা কিন্তু ব্রড বেসডই ছিল, এখনো আছে, কিন্তু কিছুটা কিন্তু এখন আমরা সরে যেতে শুরু করেছি। কাজেই আমাদেরকে এটা আবার নতুন করে হয়তো রিথিঙ্ক করতে হবে যে কিভাবে আমাদের যে প্রবৃদ্ধি এটা সবাইকে নিয়ে আমরা এটা করতে পারি। তো এটা গেল একটা দিক। অন্য দিক হচ্ছে যে পুরনো কথা যেগুলো
যে প্রবৃদ্ধি হতে হলে বিনিয়োগ করতে হলে প্রযুক্তি আনতে হলে আমার সেরকম একটা বান্ধব পরিস্থিতি তৈরি করতে হবে। আর দ্বিতীয়ত যে কথাগুলো অলরেডি আমরা জানি এবং শুনি অনেকবার, সেটা হচ্ছে দক্ষতা তৈরি করা, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো রেলেভেন্ট করে তৈরি করা, এবং যে মার্কেটে যে গ্যাপসগুলো আছে, যে ডিস্টরশনসগুলো আছে, সেগুলোকে দূর করা। ইটস এ ভেরি কমপ্লেক্স অ্যান্ড ভেরি সিরিয়াস চ্যালেঞ্জ। একটা কথা কিন্তু সত্য, আমরা যখন বেকারত্বের কথা বলি, আমাদের মনের মধ্যে যে কথাটা চিত্রিত হয় সেটা হচ্ছে যে একটা চাকরি, হ্যাঁ, যে মাসে মাসে বেতনভুক্ত একটা চাকরি, এটা পেলে পরে বেকারত্ব ঘুচুর। কিন্তু সেটা কিন্তু আজকালকার পৃথিবীতে আর প্রযোজ্য না, বাংলাদেশেও নয়, অন্যান্য কোনো দেশেই আসলে বোধহয় এটা আর প্রযোজ্য নয়। কাজে আমাদের এই কর্মসংস্থান তৈরি করার বিষয়টাকে নতুন করে ভাবতে হবে, বিশেষ করে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তিগত দিক থেকে অনেক ধরনের আমূল পরিবর্তন চলে আসছে সমাজে, এবং আমরা অলরেডি এখন কথাবার্তা বলছি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইত্যাদি ইত্যাদি, এগুলো সামনে রেখে আসলে আমরা কিভাবে এগোতে পারি সেটা নিয়ে খুব সিরিয়াস রিথিঙ্কিং করা দরকার। আমরা বলতেই পারি যে আমাদের লক্ষ্যমাত্রা এটা, বা আমরা এটা করতে চেষ্টা করব, অবশ্যই সেটা করব, কিন্তু কিভাবে হবে, কোন কোন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, কোন কোন কালচারাল ভ্যালিউজ বলি বা কোন কোন নর্মস গুলো আছে যেগুলো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে, সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। কাজে এটা একটা অনেক বড় একটা কনভারসেশন প্রয়োজন। রাইট, মিস্টার মুর্শিদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর শামসুল আলমের কাছে যেতে চাই যে সরকারি চাকুরির ক্ষেত্রে বা বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে বেকার তরুণদের একটি সাধারণ অভিযোগ থাকে যে এখানে সুযোগের সমতা কতটা প্রতিষ্ঠিত হচ্ছে। সুযোগের সমতা অর্থ হচ্ছে চাকরিতে প্রভাব প্রতিপত্তির মধ্যে দিয়ে আসলে চাকরি পাওয়া যাচ্ছে কিনা, আর বেসরকারি খাতে যখন কেউ উদ্যোগ নিতে যাচ্ছে তার জন্য আসলে সুযোগের সমতা থাকছে কিনা, তাকে আসলে আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হচ্ছে কিনা, বিভিন্ন রকম নৈতিক অনৈতিক চাপের মধ্যে পড়তে হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে বর্তমানে কর্মসংস্থানের বিবেচনায় বর্তমানে বাংলাদেশের অবস্থাটা কিরকম, যদি আমি চাকরিতে সুযোগের সমতা এবং বেসরকারি উদ্যোগের ক্ষেত্রেও বিবেচনা বলি? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, এবং এটা অনেক তরুণের মনের কথা যে আমরা সমসুযোগ পাচ্ছি কিনা। সুখের বিষয় হলো বাংলাদেশে একটি, আমি মনে করি, ভালো একটা নীতি গ্রহণ করা হয়েছে যে আমাদের কোনো কোটা সিস্টেম থাকবে না, অর্থাৎ আমরা যোগ্যকে রেখে কোনো বিবেচনায় কম যোগ্যকে নিব না। তো এইটা কিন্তু প্রতিযোগিতাকে উন্মুক্ত করেছে। যে সমতার প্রশ্নটি আপনি তুলেছেন, সেজন্য এই বিশেষ কোটা পদ্ধতি বা রক্ষণ, এটি ছিল সেই আদর্শের বিরোধী। সমসুযোগের জন্য সম প্রতিযোগিতা, সমান সুযোগ নিশ্চিত করা হলো কোটামুক্ত ব্যবস্থা। তো এটি আমাদের এই অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, আমাদের চিন্তা চেতনার ক্ষেত্রে একটি বড় উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, এবং এতে আমি মনে করি আমাদের তরুণ সমাজ আশ্বস্ত হওয়া উচিত। সমসুযোগের জন্য এইটি প্রয়োজন ছিল, আর যেটি প্রয়োজন উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে চাকরিতে নিয়োগ করা। যে ছাত্রীটি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলল যে মামা চাচা না থাকলে তো চাকরি হবে না, মামা চাচা চাকরির যুগ ক্রমান্বয়ে চলে যাচ্ছে। মামা চাচা দিয়ে হবে না, এটা প্রতিযোগিতার যুগ, এটা জ্ঞান ভিত্তিক সমাজের যুগ, প্রযুক্তিভিত্তিক শিল্পায়নের যুগ, এটা পেশাগত উৎকর্ষের সেবা খাতের যুগ। সেখানে প্রশিক্ষিত জনগণ, প্রযুক্তিতে অভিজ্ঞ, পেশাদারিত্ব, মেধা, প্রত্যুৎপন্নমতিত্ব, এগুলো চাকরির জন্য অপরিহার্য হবে, এবং আমরা আশা করি আমাদের শিক্ষা ব্যবস্থা এটাকে নিশ্চিত করবে। সরকারি ব্যবস্থা একটি কথা যে বলা যায় যে আসলে সবচেয়ে বড় সার্ভিস প্রোভাইডার হচ্ছে সরকার, এবং সরকারের যে অঙ্গগুলিতে আসলে সবচেয়ে বেশি চাকরির ক্ষেত্র তৈরি হয়, আমি যদি গড়ে মোটা দাগে বলি পুলিশ বা অন্যান্য বাহিনীর ক্ষেত্রে যেখানে আসলে সরকারের দরকার হয়, সেসব ক্ষেত্রে বিশেষ করে পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে ঘুষের কথা শোনা যায়, অন্যান্য জায়গায় নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রভাবের কথা শোনা যায়, এবং সেইগুলির ক্ষেত্রে আবার অনেক সময় শোনা যায় যে পুলিশ ক্লিয়ারেন্স, কাকে নিয়োগ দেওয়া হবে না দেওয়া হবে সেটার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের কথাও খুব বেশি শোনা যায়। এর থেকে কি আমাদের আসলে উত্তরণ ঘটছে? আপনার মন্তব্যটি সরলীকরণ বলে আমার কাছে প্রতীয় মনে হয়। এটি অভিযোগ এক সময় ছিল, ঘুষ। এখন একটি বিষয় লক্ষ্য করুন, আজকাল অনেক গ্রামের ছেলেদের চাকরি বাকরি হচ্ছে যাদের মামা নেই, চাচা নেই, বা কোনো আর্মি বিরাট অফিসার নেই,
এমপি নেই, মন্ত্রী নেই, তাদের কিন্তু চাকরি হচ্ছে। তো সেটা কিভাবে হচ্ছে? আর ঘুষের কথা যেটা বলা হচ্ছে, বিশেষ করে বাহিনীগুলোতে, শৃঙ্খলা বাহিনীগুলোতে, পুলিশ বাহিনীতে, সেনাবাহিনীতে তো আমি মনে করি নিয়োগ অত্যন্ত স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে হয়ে আসছে এবং হচ্ছে। এবং এটা কিন্তু ক্রমান্বয়ে পুলিশ বাহিনীর জন্য সত্য, কারণ এখন যে স্মার্ট অফিসাররা ইয়াং আসছে সেটি কিন্তু প্রতিযোগিতার মাধ্যমেই আসছে। ঘুষ দিয়ে যদি হতো তাহলে অনেক ব্যত্যয় হতো, অনেক অকর্মণ্য বা অযোগ্য ব্যক্তি চাকরি পেয়ে যেত। আজকাল ব্যাপকভাবে আপনি সরকারি চাকরিতে দেখবেন বিসিএসে, এরা কিন্তু বেশ প্রতিভা সম্পন্ন, এরা ভাষা ভালোভাবে রপ্ত আছে এদের, এরা বিশ্বের খবরাখবর রাখে। এই তো আমি মনে করি ঘুষের বিষয়গুলো তো একসময় অবশ্যই ছিল, এখনো অনেকে বলে থাকেন, অনেকে মনে করেন ঘুষ দিলেই চাকরি পাওয়া যায়, এটি সত্য নয়। লিখিত পরীক্ষার চাকরি হচ্ছে, যেসব চাকরিগুলোতে আমরা জড়িত দেখেছি নিয়োগ করার ক্ষেত্রে পরিপূর্ণ মানে সততার ভিত্তিতে, মানে কোনো রকমের উপায় নেই ঘুষ দেওয়ার, কারণ এমনভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, এমনভাবে কম্পিউটারে রিড করা হচ্ছে এবং এমনভাবে পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে ঘুষ সুপারিশ প্রচুর আসে, সুপারিশ আসবেই এদেশে, এখনও সুপারিশ ভিত্তিক আমাদের সমাজ। তো সুপারিশে মোটেই কাজ হয় না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিচ্ছে প্রচুর, আমাদের অনেককে মানে শুনি যে সুপারিশ করতে হয়, রাজনীতিবিদদের, রাজনীতি করেন, কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় আমি জানি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরগণ এমনকি মন্ত্রী মহোদয়ের টেলিফোন পেয়েও সেগুলো অস্বীকার করেছেন। এরকম প্রচুর নজির আপনাকে দিতে পারবো। কাজে ঘুষের বিনিময়ে হচ্ছে বা সহায়তার বিনিময়ে হচ্ছে বা উচ্চ কারোর টেলিফোনে হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু খুব ম্রিয়মান, মানে অপশ্রিয়মান, খুব কমে যাচ্ছে। এবং এটা যারা টেলিফোন করেন তারাও বলেন ভাই করতে হচ্ছে, কি করবো, আপনি আপনার বিবেচনার মতো যা ভালো মনে করেন নেবেন, এটা আবার বলে দেয় সঙ্গে সঙ্গে। কাজেই অনেক পরিবর্তন হয়েছে আমি আমাদের মনোজগতে বা আমাদের চিন্তার ক্ষেত্রে সকলেই। ডক্টর শামসুল আলম, আপনাকে ধন্যবাদ। এবং এই অবস্থা যদি এরকম উন্নতি হয় তাহলে তো সেটি খুবই সুখের কথা। বিশ্ববিদ্যালয় চাকরির ক্ষেত্রে আমরা এটা প্রায়ই শুনে থাকি যে এটি আসলে অনেকভাবে প্রভাবিত হয়, লাল দল, নীল দল, সবুজ দল দিয়ে প্রভাবিত হয়। আমি আসছি আবার আপনার কাছে, কিন্তু আমরা জনাব কে এস মুর্শিদ আপনার কাছে একটু শুনতে চাই, কেউ যদি মনে করে যে সে আসলে উদ্যোক্তা হতে চায় এবং উদ্যোক্তা হতে গেলে সে সময় মতো ব্যাংক লোন নিবে, কাজ করবে, তা অবকাঠামোগত সুবিধা নিবে, জ্বালানি সুবিধা নিবে, তার জন্য ব্যাপারটা আসলে কতটা সহজ? একজন নতুন ব্যবসায়ী যার মামা, চাচা, খালু, ফুপা কেউই সেই অর্থে ব্যবসায়ী বা ধনাঢ্য নন, তার জন্য এটি কতটা সহজ এখন? জনাব মুর্শিদ। না, সহজ নয়, সহজ অবশ্য নয়, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশের 90% ব্যবসায়ী হচ্ছে নতুন ব্যবসায়ী। 30 বছর আগে এনারা কেউ ছিলেন না। গত 30 বছরে এই পুরো একটা সমাজ তৈরি হয়েছে, ব্যবসায়ী সমাজ বা ক্যাপিটালিস্ট শ্রেণী তৈরি হয়েছে, এবং মোস্ট অফ দেম দে স্টার্টেড ফ্রম স্ক্র্যাচ, ফ্রম জিরো, নাথিং। হ্যাঁ, এবং ভীষণ মানে একটা কনস্ট্রেন্টের মধ্যে ওনারা এই পর্যায়ে আজকে এসেছেন। কাজে এটা করা যায় না, যাবে না, এটা তো আর বলে লাভ নাই। কেউ গেছে, ওনারাই দেখিয়ে দিয়েছেন যে এটা পারা যায়। এখন আমরা যে অবস্থায় আছি সেটা গত 30 বছর আগে, 20 বছর আগের তুলনায় তো অনেক ভালো অবস্থায় আছি। তো কাজেই প্রতিবন্ধকতা আছে, সেটা মেনেও এটা বলা যেতে পারে যে কেউ যদি আসলে চায়, তার যদি ভালো একটা এন্টারপ্রেনিউরিয়াল ইনস্টিংক্ট থাকে, স্কিল থাকে, আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, এগুলো বাধা অতিক্রম করা সম্ভব এবং এটা করবে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা চোখের সামনে। এটাই বাংলাদেশের একটা সবচেয়ে বড় সাফল্য। জনাব মুর্শিদ, আমার একজন বন্ধু বলছিলেন তৈরি হয়েছে ফ্রম নাথিং। জনাব মুর্শিদ, আমার একজন বন্ধু বলছিলেন আরো একটি সরলীকরণ মন্তব্য, আগেই সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, যে সৎ ব্যবসা একটি মিথ বাংলাদেশের ক্ষেত্রে। বিষয়টি কি এরকম? বুঝতে পারিনি। সব ব্যবসা একটি মিথ, এটি সত্য নয়, আসলে এটা কোনোদিন সম্ভব না বাংলাদেশে সৎভাবে ব্যবসা করা। এটি একটি কল্পকাহিনী, এটি সৎভাবে ব্যবসা করা। জি দেখুন, আমরা যেসব নিয়ম কানুন ফরওয়ার্ড লুকিং তো হতে হবে। আমরা কিন্তু এইসব বাধা প্রতিবন্ধকতা সত্ত্বেও এত দূর এসেছি। বাকিগুলো আমাদেরকে আমরা পজিটিভলি নেই না কেন, এই বাকি আপনার বন্ধু যেটা বলেছে একদম কারেক্ট, এইগুলোকে নিরসন করতে হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরবো তখন ডক্টর শামসুল আলম আপনার কাছে জানতে চাইবো যে চাকুরির ব্যাপারে আরো একটি জনপ্রিয় প্রসঙ্গ এখন উঠেছে, যে চাকুরির ক্ষেত্রে বয়স সীমা তুলে দেওয়া। সেই বয়স সীমা তুলে দেওয়ার পজিটিভ বা নেগেটিভ কি ইম্প্যাক্ট রয়েছে সেটি একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো। প্রফেসর শামসুল আলম, আমরা জানতে চাইছিলাম যে চাকুরি থেকে বয়স সীমা তুলে দেওয়ার একটি দাবি উঠছে,
এই দাবিটি বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন, নাকি এই দাবিটির যৌক্তিকতা বা প্রেক্ষিত নিয়ে আপনার কাছে একটু জানতে চাইছিলাম? আপনাকে আমি বলতে চাচ্ছি যে বিষয়টা, চাকরির বয়স কতটুকু হবে, চাকরির শেষ সীমা থাকবে কিনা, এটা নির্ভর করে একটি দেশের আর্থসামাজিক অবস্থার উপরে। পাশ্চাত্য উত্তর আমেরিকা সহ অস্ট্রিয়া, নিউজিল্যান্ড, পশ্চিম ইউরোপে চাকরি প্রার্থীর সংখ্যা কিন্তু খুব কম থাকে। সেখানে সেই জন্য বয়সের সীমারেখা নিয়ে অত মাতামাতি নেই এবং মৃত্যু পর্যন্ত চাকরি করা যায়, কারণ প্রয়োজনীয় লোক পাওয়া যায় না প্রফেশনে। তো সেটা নির্ভর করে কোন দেশকে সামনে রেখে কথা বলছি। আমার দেশে যেখানে বেকার সমস্যাটা অফিসিয়ালি 4% আর অর্ধ বেকারত্ব মিলে, ছদ্ম বেকারত্ব মিলে, সব মিলে 22 থেকে 23% বেকার আমরা যদি বলি, প্রচুর একটা জনগোষ্ঠীর যুবক শ্রেণী চাকরি প্রার্থী। তো সেই চাকরি প্রার্থীর ক্ষেত্রে আপনি বয়স যদি বাড়িয়ে দেন তাহলে শেষের দিকেও বাড়াতে হবে, অর্থাৎ 59কে তখন 65 বা 62 বা 63 করতে হবে। তো এটি করলে যেটি হলো, চাকরির মানে প্রবেশের সুযোগটা কমে যাচ্ছে, কারণ একজন 59 বছর পরিবর্তে 65 বছর চাকরি করলে ওই 6 বছর তো আরেকজন ঢুকতে পারছে না ওই পজিশনে। কাজেই বয়সের উচ্চসীমা যেমন নির্দিষ্ট থাকতে হবে একটা সময় পর্যন্ত, প্রবেশের সময়সীমাও একটা নির্দিষ্ট থাকা প্রয়োজন। এই জন্যে, তা না হলে কেউ ছাত্র তো শেষ করতে চাইবে না, নানান সুতা নাতায় তারা বিশ্ববিদ্যালয়ে একটা ভর্তি দেখিয়ে পরোক্ষভাবে ব্যবসা বাণিজ্য বা সেবা খাতে যুক্ত থাকতে চাইবে। কাজেই আমি ব্যক্তিগত মনে করি অর্থনীতিবিদ হিসাবে আমার দেশের প্রেক্ষাপটে চাকরির বয়সসীমা থাকতে হবে শুরুর এবং শেষ হওয়ার, কারণ আমার দেশের পরিস্থিতি, আমার দেশের শ্রমের যে কাঠামো, শ্রমশক্তি, তার ভিত্তিতেই নিতে হবে। কাজেই বয়সসীমা উঠিয়ে দিতে হলে একজন 3, 4, 5 বার করে বিসিএস পরীক্ষা দেবে বা বিভিন্ন জায়গায় দিতে থাকবে, তাতে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে যাবে। তো এই বিষয়গুলো পরিহার করার জন্য যা চাকরির বয়স আছে, আমি মনে করি এটি আপাতত বা আগামী কিছু বছর যাবত এটি ধরে রাখতে হবে। এই কারণে, তা নাহলে আমরা ওই আদুবাইদিকে বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবো অনেক আদুবাই যারা 37 বছর বয়সের ছাত্র থাকবে বা 39 ছাত্র থাকাতে অসুবিধা নেই, কিন্তু সেটি হলো এই নির্দিষ্ট বয়সের মধ্যে চাকরি যদি শুরু করা না যায়, সরকার যখন চাকরি দেয় বা বেসরকারি খাত চাকরি দেয়, তারা কেবল চাকরি করে না, তারা একটি শক্তিকে প্রশিক্ষিত করে। ফান্ডামেন্টাল কোর্স করতে হয় 6 মাস বিসিএস এ ঢুকলে, এরপর বহু প্রশিক্ষণ নিতে হয়, দেশে বিদেশে পাঠানো হয়। তো আমি শ্রমশক্তি তৈরি করে আমি চেষ্টা করব এমন একটা বয়সে শ্রম নিতে যারা দ্রুত এই প্রশিক্ষণগুলি গ্রহণ করতে পারে। 40 বছর বয়সে একটি লোককে যদি আমি চাকরিতে নেই আর 29 বছর বয়সে যে চাকরিতে নেই, দুজনের প্রশিক্ষণ গ্রহণের বা শিক্ষা গ্রহণের হার 40 বছর অবশ্যই অতটা হবে না যত হবে 29 বা 30-এর সময়। কাজেই জনবল গড়ে উঠতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদেরকে চাকরিতে প্রবেশ করার অনুমতি দিতে হবে বা থাকতে হবে। এটা আমি মনে করি, আমার ব্যক্তিগত অনুভূতি এরকম। ডক্টর শামসুল আলম, আপনাকে ধন্যবাদ। আমরা জনাব KS মুর্শিদ, আপনার কাছে একটু জানতে চাইবো যে চাকুরি না করে উদ্যোক্তা হওয়ার জন্য আমরা রাষ্ট্রীয় যে বিভিন্ন আইন আছে, সরকারের আইন আছে, সেগুলি কিভাবে ওভারকাম করতে হবে বা ওভারকাম করা উচিত সেটি আপনি বলছিলেন, কিন্তু একটি পারিবারিক এবং সামাজিক সংকটও আছে। চাকুরি না করে উদ্যোক্তা যদি কেউ হতে চায়, সেটি ওভারকাম করার উপায় কি তরুণদের? মানে একটা তরুণ আমি একটি সরকারি চাকরি করি সেটি বলতে যত আনন্দ বোধ করে, ছোট একটি উদ্যোগ করে সে আরো 2 জনের কর্মসংস্থান করেছে সেটি বলতে তার একটু দ্বিধা থাকে। সেটির উত্তরণের কোনো সুযোগ রয়েছে কিনা? এটা আমার মনে হয় মানুষ দেখে দেখেই শেখে। আমি যখন ভালো এক্সাম্পল আমার সামনে দেখব, তখন সেটা আমার কাছে মনে হবে আমিও তো করতে পারি। তো কাজেই এটা আমার মনে হয় না একটা ইউনিভার্সাল সলিউশন হতে পারবে, এই জন্য যে পৃথিবীর সব জায়গায় কিন্তু উদ্যোক্তাদের একটা সংকট থাকেই। মানে বেকার যত মানুষ হয় বা চাকরির বাজারে বা লেবার মার্কেটে যত মানুষ আসে, সেই তুলনায় যারা উদ্যোক্তা তাদের সংখ্যা অনেক কম থাকে। এটাই নিয়ম। হ্যাঁ, তো কাজেই আমরা উদ্যোগের পরিবেশ তৈরি করার পাশে আমাদের কর্মসংস্থানও তৈরি করতে হবে। আমার মনে হয় না শুধু উদ্যোগের মাধ্যমে আমাদের কর্মসংস্থানের সমস্যা আমরা ম্যানেজ করতে পারবো।
তো তবে এটা হচ্ছে আস্তে আস্তে, এটা আবার দেখতে পাচ্ছি যে আগের তুলনায় এখন অনেক বেশি আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন তারা ইন্টারনেট বেসড সার্ভিসেসের দিকে যেভাবে ঝুঁকেছে, অন্যান্য ছোট ছোট বুটিক বা ছোট ছোট ব্যবসার দিকে যেভাবে ঝুঁকেছে, পোল্ট্রি ফার্ম, ফিশ ফার্ম, কাজে এটা একটা কিন্তু বিপ্লব খুব কোয়াইটলি হয়ে যাচ্ছে, আমাদের গ্রাম অঞ্চলেও হচ্ছে, শহরেও হচ্ছে, এবং এটার প্রভাব আমার মনে হয় আস্তে আস্তে আরো অনেক ছড়িয়ে পড়বে। ডক্টর শামসুল আলম, যারা চাকরি করবেন বা চাকরি খুঁজছেন তাদের জন্য সহজ শর্তে, মানে যারা উদ্যোগ নেবেন, চাকরি করছেন বা চাকরি করবেন না, তাদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়া, তাদের জন্য অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে সরকার অনেকগুলি উদ্যোগ নিয়েছে, কিন্তু পাশাপাশি আবার এটিও শোনা যাচ্ছে যে এই উদ্যোগগুলির ক্ষেত্রে আসলে যাদের আবারও মামা চাচা এই বা প্রভাব নাই ওরকম লোকের ক্ষেত্রে তারা এই সুবিধাটা বা সেবাটা খুব বেশি পাচ্ছেন না। আপনি কি মনে করেন যে এই উদ্যোক্তাদের জন্য সরকার যে সুবিধা দিয়েছে তা মনিটরিং করার জন্য পর্যাপ্ত বডি এখন রয়েছে কিনা সরকারের, বা আরো বাড়ানো উচিত কিনা? সরকারের দৃষ্টিভঙ্গি আগের চেয়ে অনেক প্রসারিত হয়েছে। দৃষ্টিভঙ্গির প্রসারিত হওয়ার কারণ হলো সামাজিক চাহিদা। সরকারি সবাইকে চাকরি দিয়ে দিতে পারবে এটি কেউ মনে করে না, আমিও মনে করি না। চাকরির জন্য স্ব-উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, উদ্যোক্তা শ্রেণীর সৃষ্টি করতে হবে, ব্যবসায় সৃষ্টি করতে হবে, পোলট্রি ফার্মে কাউকে উৎসাহিত করতে হবে, কেউ গরু মোটা তাজাকরণে কাউকে যেতে হবে, ছোটোখাটো ব্যবসা গড়ে তুলতে হবে, ফলের বাগান গড়ে তুলতে হবে। তো এখন আপনি বলতে পারেন এগুলোর জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন, আমাদের ব্যাপক প্রশিক্ষণ সুযোগ সুবিধা কিন্তু সৃষ্টি হয়েছে, অনেক ট্রেনিং সেন্টার হয়েছে। আপনি জানেন স্কুল, আমরা থানা পর্যায় পর্যন্ত, উপজেলা পর্যায় পর্যন্ত কারিগরি স্কুল প্রতিষ্ঠার কর্মসূচি নেওয়া হয়েছে। অর্থাৎ সহযোগিতা হবার জন্য, ব্যবসা করার জন্য যে কর্মশক্তি তৈরি করা, সেটি কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে। প্রচুর নার্সের ইনস্টিটিউট হয়েছে, আপনি জানেন মেরিন একাডেমি অনেকগুলো হয়েছে। তো যে কথাটা বলতে চাচ্ছি, এখন এগুলো প্রশিক্ষণ যথেষ্ট নয়। আমাদের সেই স্বল্প পুঁজির দেশ, আমরা দারিদ্র্য সীমার নিচে প্রায় 1/5 লোক এখনো, তাদের ছেলেমেয়েরা অনেকেই লেখাপড়া করে উচ্চশিক্ষায় মেধার বলে চলে আসছে। যে বিষয়টি বিবেচনা করতে হবে সরকার এবং বেসরকারি খাতকে এবং ব্যাংকগুলোকে। অনেক ব্যাংক আমাদের দেশে সৃষ্টি হয়েছে। এই নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণপ্রাপ্ত যারা বিশেষভাবে দক্ষতা অর্জন করেছে ব্যবসা বাণিজ্যে বা বিশেষ পেশায়, তাদেরকে একেবারেই নামমাত্র সুদে, স্বল্প সুদে অবশ্যই ঋণের ব্যবস্থা করতে হবে। এই ধরনের ব্যবস্থা কিন্তু বহু দেশে আছে। এমনকি লেখাপড়ার জন্য কিন্তু স্বল্প সুদে বা নামমাত্র সুদে বিভিন্ন দেশে ঋণ দিয়ে থাকে, চাকরি পাওয়ার পর সেটা পরিশোধ করা হয়। তো আমার দেশে এইভাবে লেখাপড়া করার জন্য যদি নাও দিয়ে থাকি আমরা, বিভিন্ন স্কলারশিপ যদিও আছে, তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের জন্য, স্বকর্মসংস্থানের জন্য বা ব্যবসা খোলার জন্য, উদ্যোক্তা সৃষ্টি করার জন্য সরকারি বেসরকারি সব ব্যাংকগুলোকে আমার মনে হয় কর্মসূচি গ্রহণ করতে হবে। এ ব্যাপারে সরকার কিন্তু কর্মসূচি গ্রহণ করেছে। একটা বিশেষ পরিমাণ টাকা, 2 লক্ষ বা 3 লক্ষ টাকা বিশেষভাবে প্রশিক্ষণ থাকলে তাকে দেয়া হবে স্বল্প সুদে। তো এটি ব্যাপকভাবে বিস্তার ঘটানো দরকার। আসলে পুঁজি স্বল্পতার কারণেই অনেকে স্ব-উদ্যোক্তা হয়ে উঠতে পারছে না, এটি কিন্তু সত্য। তো এই বিষয়ে আমার মনে হয় আরও বিস্তৃত কর্মসূচি নেওয়া প্রয়োজন হবে। ডক্টর শামসুল আলম, আপনাকে ধন্যবাদ। জনাব মুর্শিদ, আমরা যে বিষয়টি আরেকটি সামাজিক গণমাধ্যমে আজ যখন এই বিষয় নিয়ে কথা বলবো, তখন এই বিষয় নিয়ে জনগণের মতামতের মধ্যে আমরা দেখছিলাম যে একটি বিষয় আছে যে কেউ কষ্ট করে চাকরি করা বা ছোট উদ্যোগ নিয়ে উদ্যোক্তা কেন হইতে চাইবে, যখন সে দেখে যে সে তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি ছোট রাস্তা বানালো বা রাস্তায় কন্ট্রাক্টারি করলো বা অন্য কোনো ঠিকাদারির কাজ করলো, তাতে সে বেশি রোজগার করতে পারে বা বেশি তাড়াতাড়ি বড়লোক হতে পারে, তখন সে একটি সহজ পথে কেন যাবে? এটিও কি একটি দূর করার ক্ষেত্রে বা দুর্নীতি কর্মসংস্থানের পথ রুদ্ধ করে বলে অনেকে মত দিয়েছেন? এ ব্যাপারে আপনি একটু মন্তব্য করবেন কিনা জনাব মুর্শিদ? হ্যাঁ, দেখুন, এখানে একটা তো আছে যেটা বলবো একটা নর্মাল যেটা মার্কেট, আর একটা হচ্ছে একটা মার্কেট যেটা একটু ডিস্টোর্টেড, এবং ডিস্টোর্শনের কারণটা হচ্ছে রেন্ট সিকিং এবং প্যাট্রোনেজ ডিস্ট্রিবিউশন। তো এই কারণে কিছু রং সিগন্যালস যায়। তো অনেকে ভাবতে পারেন যে ঠিক আছে, আমি যদি মাস্তানি করেই যদি আমার খুব দ্রুত গতিতে বড়লোক হয়ে যেতে পারি, বা যদি প্রভাবশালীর সাথে খুব সম্পর্ক তৈরি করে যদি আমি একটা শর্টকাট মেথডে বড়লোক হয়ে যেতে পারি, সেটা
কেন আমি করব না, এবং অনেকে সেটাই করেন না আসলে। তো কাজে এখানে দুটো স্ট্রিম ক্লিয়ারলি আছে। একটা হচ্ছে আমি যেটাকে বলি মোটামুটি একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্রিম, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট স্ট্রিমটা ওভার দ্য ইয়ার্স আস্তে আস্তে বড় হয়েছে, শক্তিশালী হয়েছে, কিন্তু আরেকটা যে স্ট্রিম সেটা এখনো আমাদেরকে পীড়া দেয়, এবং এটা যথেষ্ট ক্ষমতা আছে, প্রভাব আছে, এবং এটাকে কার্টেল করার জন্যে খুব সিরিয়াস ওয়েল ফোকাসড কোনো কৌশল বা স্ট্র্যাটেজি এখন পর্যন্ত আমরা হাতে নেই নাই। আমরা সবাই অ্যাওয়্যার এই ব্যাপারে, জানি এখানে একটা বড় সমস্যা আছে, কিন্তু এটা হ্যান্ডেল করতে হলে আমূল পরিবর্তন লাগবে। তা আমাদের মানসিকতায় লাগবে, আমাদের রাজনৈতিক ব্যবস্থায় লাগবে, আমাদের রাজনৈতিক অর্থনীতির যে সংস্কৃতি সেখানে লাগবে। জনাব মুর্শিদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর শামসুল আলম, আপনি যেহেতু শিক্ষকও বটে, আমরা এখনো আপনাকে শিক্ষক হিসেবে দেখি। শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই খুব সংক্ষেপে, যে শিক্ষা নিয়ে আপনি কিছু বলতে চান কিনা? আমরা 4 স্তর 5 স্তরের শিক্ষা শেষ করে আমরা উপযুক্ত লোক পাই না বলে অনেক যারা চাকরি দিতে চায় তাদের মুখে শুনি, একমাত্র মেডিকেল কলেজে যারা পড়েন তারাই এসে তাদের পড়া শিক্ষাটা তাদের কাজের ক্ষেত্রে লাগান, অন্যরা সবাই অন জব ট্রেনিং বা অন জব লার্নিং করেন, এরকম বলা হয়। এতে কি আপনার মনে হয় যে আমরা আসলে কাজ করার জন্য যে শিক্ষা, সেই শিক্ষা আসলে আমরা দিতে পারছি না বলে যে অনেকে বলেন, সেটি ঠিক? সেটি আমি শিক্ষক হিসাবে আপনি ঠিকই বলেছেন, 35 বছর কাটিয়েছি একটি বিশ্ববিদ্যালয়ে। আসলে আমি বলবো এটা স্পষ্ট করেই যে অগ্রসর হচ্ছি, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আরো দ্রুত এই শিক্ষা ব্যবস্থা সংস্কারে হাত দিতে হবে। সেটি হলো মাঠমুখী শিক্ষা, শিল্পমুখী শিক্ষা, এবং এমনভাবে কাজকর্ম দেয়া বা কেস স্টাডি দেয়া, ছেলেকে উদাহরণ দেয়া, মাঠে ঘাটে যেন তাদের যেতে হয়, এবং শিল্পের সঙ্গে সংযোগ করা। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে সরকারি এবং বেসরকারি, তারা শুধু ক্লাসে পড়াবেন এটি তো হতে পারে না। তারা যদি বাজার নিয়ে কথা বলেন, বড় বাজারে গিয়ে সেখানে দেখাতে হবে যে এই বাজারগুলোতে কোথায় প্রতিযোগিতা, প্রতিবন্ধকতা হচ্ছে, কি কি কারণে হচ্ছে, এবং পণ্যের যে দামের পার্থক্য সেটি কি কি কারণে পার্থক্য, সেটা কি গুণের জন্যে, না ওটার আকারের জন্যে, না ওটার রঙের জন্যে, না ওটার স্বাদের জন্যে। এই বিষয়গুলো আমি যেটা বলতে চাচ্ছি, যদি আমি এগ্রি বিজনেস পড়াই তাহলে আমাকে এগুলো মাঠে নিয়ে পড়াতে হবে, মাঠকে ল্যাবরেটরি হিসেবে নিতে হবে। এটা যে কোনো শিক্ষার ক্ষেত্রেই সত্য। আমি যে কোনো শিক্ষায় বলতে ফিজিক্স, কেমিস্ট্রি যদি পড়ানো হয়, একেবারে ল্যাবরেটরি বেসড, হাতে কলমে এই শিক্ষাতে নিতে হবে। এবং আমার কাছে একটি হতাশাজনক বিষয় মনে হয়, এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি দেওয়া হলো। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তো বাজারমুখী শিক্ষা দেওয়ারই কথা, কারণ তারা টাকার বিনিময়ে ছাত্রদের ভর্তি করে থাকে। তো ছাত্রদের চাহিদা অনুসারে তো তাদের বিভিন্ন বাস্তবমুখী, কলকারখানামুখী, দক্ষতামুখী শিক্ষা দেওয়ার কথা। তো সেটা কিন্তু আমাদের দেশে এখনো হয়ে উঠছে না। প্রচুর বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, এগুলো সেই শিক্ষা ব্যবস্থা সেরকম কর্মমুখী, শিল্পমুখী, বাজারমুখী হোক। আর ডক্টর শামসুল আলম, জনাব কে এস মুর্শিদ, আপনাদের অনেক ধন্যবাদ।